নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটা আপনাদের রিকোয়েস্টও ছিল, সেটা হচ্ছে আমাদের যে নেট সেটের বাংলার ইউনিট 9, এই ইউনিট 9-এর যে ছন্দ অলংকারের পার্টটা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা কিভাবে পড়বেন কি। আজকে আমরা এই ভিডিওতে এর যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব, যে কিভাবে পড়বো, কি কি বই পড়বো, কিরকম ভাবে পড়লে ব্যাপারটা ইজি হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনায় আসছি। আচ্ছা, প্রথমত যে বিষয়টা বলার সেটা হচ্ছে, একদম প্রথম থেকে আমি বলতে বলতে যাচ্ছি, ঠিক আছে? চলুন। বাংলা ছন্দের উদ্ভব ক্রমবিকাশ, এই জায়গাটা, এবং এই জায়গা থেকে আমি প্রথমে মেন যে জায়গাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বলছি, কিভাবে পড়তে হবে এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোন বই পড়বো, সবটা আলোচনায় রাখছি। আচ্ছা, প্রথমে হচ্ছে বাংলা ছন্দের উদ্ভব কি করে হয়েছে এবং তার বিকাশ কি করে হয়েছে, বা বাংলা ছন্দের রীতি রূপ বৈচিত্র্য। বিশেষ করে এই জায়গাটা, বাংলা ছন্দের রীতি এবং রূপ বৈচিত্র্য, অর্থাৎ মোটামুটি আমরা ছন্দ কাকে বলে এটা মোটামুটি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এর যে রূপের বৈচিত্র্য, কত ধরনের ছন্দ রয়েছে, ঠিক আছে, দলবৃত্ত ছন্দ কি, কলাবৃত্ত ছন্দ কি, বা মিশ্রবৃত্ত ছন্দটা কি, এর যে বিষয়গুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। আমাদের যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে মূলত পরের পোর্শন থেকে, সে জায়গাটা আমি বলছি। এই জায়গাটা কেন জানতে হবে, মূলত ছন্দ সম্পর্কে প্রিলিমিনারি ধারণা আমাদেরকে রাখতে হবে, কারণ আমাদেরকে ছন্দ কিন্তু স্ক্যান করতে দেওয়া হয়, ইউজিসি নেটে ছন্দ স্ক্যান করতে দেওয়া হয়, এবং ছন্দ স্ক্যানের ক্ষেত্রে কিন্তু তখন খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি আমরা না বুঝতে পারি কোনটা কলাবৃত্ত, কোনটা দলবৃত্ত, কোনটা মিশ্রবৃত্ত। শুধু ইউজিসি নেটের জন্য না, ঝাড়খণ্ড সিলেবাস বা যে কোনো কিছুতে যে ছন্দ রয়েছে আমি একবারেই আলোচনা করে দিচ্ছি, সেক্ষেত্রে সুবিধা হবে বুঝতে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে দিই যে আমাদের নেটের ইউনিট 9-এ ছন্দ রয়েছে, এছাড়া আরো অন্যান্য পরীক্ষাতেও কিন্তু ছন্দ বিষয়টা রয়েছে, যেখানে ছন্দ মোটামুটি স্ক্যান করতে দেয়া হয় এবং ছন্দ সম্পর্কে কিছু ধারণা সেখানে থাকা প্রয়োজন। যেমন ধরুন কলাবৃত্ত ছন্দ, এই কলাবৃত্ত ছন্দের আর কি কি ধরনের নাম রয়েছে, ঠিক আছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কলাবৃত্ত ছন্দকে কি নাম বলছেন, দলবৃত্তকে কি বলছেন, মিশ্র কলাবৃত্তকে কে বলছেন, মানে সাহিত্যিকরা বিভিন্ন ছন্দের কি কি নাম দিয়েছেন জানতে হবে। ভাষাতাত্ত্বিক যারা রয়েছেন তারা বিভিন্ন ছন্দের কি কি নাম দিয়েছেন সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। অর্থাৎ ছন্দের রীতি বৈচিত্র্যের মধ্যে একদম ছন্দ সম্পর্কে যে ধারণা সেটা আমরা করব, এবং তার যে নাম, যেমন কলাবৃত্ত, ঠিক আছে, সেটাকে আবার সরল কলাবৃত্তও বলা যায়। তো এই যে বিষয়গুলো, এগুলোকে কিন্তু জানতে হবে। এবং দলবৃত্ত ছন্দ কিভাবে ভাগ করা যায়, কতটা মাত্রা হলে আমরা সেটাকে দলবৃত্ত ছন্দ বলবো, কত মাত্রার মাধ্যমে আমরা কলাবৃত্ত ছন্দকে বুঝবো, কলাবৃত্ত ছন্দ ভাগ করার মানে স্ক্যান করার নিয়মটা কি, এবং মিশ্রবৃত্ত ছন্দ, এই ধারণাগুলো থাকতে হবে, কারণ ছন্দ স্ক্যান করতে দেওয়া হয়। আচ্ছা, নেক্সট, ছন্দ স্ক্যানের ক্ষেত্রে কি বই বৃত্তান্ত সেটা আমি বলবো, আগে এই জায়গাটা বলে নিই। আচ্ছা, নেক্সট হচ্ছে বাংলা ছন্দের পরিভাষা। বাংলা ছন্দের পরিভাষা যে বইটি রয়েছে, বাংলা ছন্দের পরিভাষার পরিচয়, এটা না খুব গুরুত্বপূর্ণ। দল কাকে বলে, কলা কাকে বলে, মাত্রা কাকে বলে, এর মধ্যেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি এটা হাইলাইট করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে পর্ব আছে না, এই পর্ব জায়গাটা খুব ইম্পর্টেন্ট। পর্ব, তারপর হচ্ছে ছেদ, জ্যোতি, আমি মোটামুটি হাইলাইট করার চেষ্টা করছি। পংক্তি, স্তবক, মিল এগুলো নিয়ে অতটা নেই, লয় কিছুটা রয়েছে, বিভিন্ন ধরনের ছন্দ, এই যে ছন্দ রীতির নাম বৈচিত্র্য ইত্যাদি, ঠিক আছে। দল কাকে বলে এবং দল এবং কলার মধ্যে পার্থক্য কি, তারপর হচ্ছে অতি পর্ব জিনিসটা কি, তার মানে পর্বের, পর্ব কাকে বলে, পর্বের কি কি ভাগ রয়েছে, এবং অতি পর্ব কি, অতি পর্ব ছন্দের পূর্বে বসছে, ঠিক আছে।
যেমন আমরা ধরুন উদাহরণ দিতে পারি যে বিদ্রোহী কবিতাটা রয়েছে নজরুলের, সেখানে অনেক অতি পর্ব রয়েছে, ঠিক আছে? তাহলে অতি পর্বের কাজ কি, অতি পর্ব কি করছে, বা পর্বাঙ্গ নামটা কে দিয়েছেন, বা পর্বের অঙ্গ তো পর্বাঙ্গ, সেটা কেন, বা পর্বকে কতগুলো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই যে বিষয়গুলো, সেগুলোকে কিন্তু মনে রাখতে হবে। অতি পর্বের জন্য আমরা কি সাইন ইউজ করি, এইগুলো। নেক্সট হচ্ছে ছেদ বা জ্যোতি। ছেদ জ্যোতি খুব গুরুত্বপূর্ণ। ছেদ এবং জ্যোতির মধ্যে পার্থক্য কি? একটা বলতে আমরা কি বুঝি, দাড়ি, কমা, অর্থাৎ গদ্য যখন আমরা পড়ছি সেখানে যখন আমরা পুরোটা টোটাল থামছি সেটা আমরা দাড়ি বলছি, যেটা অল্প থামছি সেখানে আমরা কমা বসাচ্ছি, এবং মিডিলের থামাটাকে অর্থাৎ কমা এবং দাড়ি এর মাঝে যে আমরা একটা স্টপ দিচ্ছি, থামছি আমরা, সেটাকে আমরা কি বলছি, মানে সেমিকোলন সাইন দিচ্ছি। তাহলে এই যে বিষয়গুলো, এটাকে কি বলা হয়? জ্যোতি কত প্রকার, ঠিক আছে? অনুজ্যোতি, উপজ্যোতি, অনুজ্যোতির মানে সাইনটা কি, কিভাবে বুঝবো কোনটা, ঠিক আছে? তারপরে উপজ্যোতির সাইনটা কি, এই জায়গাগুলো কিন্তু খুব খুব ভালো করে পড়বেন। আমি যেগুলো বিশেষ করে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে দল এবং কলা বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন যে দল কলা কি। আর মাত্রা সম্পর্কে কেন বলবো, মাত্রা থেকে সেরকম কোনো প্রশ্ন খুব একটা আসে না, কিন্তু মাত্রা এটা জানতে হবে দলবৃত্তে কতগুলো মাত্রা হয়, ঠিক আছে? তারপরে কলাবৃত্তের মাত্রা সংখ্যা কত, মিশ্র কলাবৃত্তের মাত্রা সংখ্যা কত, এই আইডিয়া থাকার জন্য মাত্রাটা সম্পর্কে আমাদের জেনে নেওয়াটা প্রয়োজন। কিন্তু মূলত আমাদের পর্ব জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ, ছেদ জ্যোতি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং কোনটার কি সাইন আমাদের জানতে হবে। অনুজ্যোতি লোপ, তার যে একটা সাইন রয়েছে সেটা কি, উপজ্যোতি লোপ, এই বিষয়গুলো জানতে হবে। নেক্সট হচ্ছে বাংলা ছন্দ চর্চার ইতিহাস, ঠিক আছে? তাহলে আমরা কি কি বুঝলাম? একটা হচ্ছে ছন্দ যাতে স্ক্যান করতে পারি তার জন্য প্রত্যেকটা ছন্দ সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং স্বাভাবিক ছন্দ সম্পর্কে ধারণা করতে গেলে প্রথমে আমাদের দল, কলা, মাত্রা এগুলো জানতে হবে। যদি আমরা দল কাকে বলে না জানি, কলা না জানি, মাত্রা না জানি, অক্ষর না জানি, তাহলে আমরা কখনোই একটা ছন্দকে স্ক্যান করতে পারবো না, তাই তো? তাহলে এই ধারণাটা আমাদের মোটামুটি বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছেন গ্র্যাজুয়েশন থেকেই থাকার কথা, সুতরাং তারা জানেন। এর পরে হচ্ছে বিশেষ করে যদি তাদের অনার্স থাকে অবশ্যই জানবেন। আচ্ছা, ছেদ জ্যোতির পার্থক্য জানতে হবে, এবং সেখানের প্রত্যেকটার সাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। নেক্সট হচ্ছে বিভিন্ন ছন্দরীতির নাম বৈচিত্র্য। একটু আগেই আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সরি রবীন্দ্রনাথ ঠাকুর দলবৃত্ত ছন্দের কি নাম দিয়েছেন, সরল কলাবৃত্তের মানে সরি কলাবৃত্তের কি নাম দিয়েছেন, এই যে বিষয়গুলো এইগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। নেক্সট আরেকটা বলি, এই যে এই জায়গাটা বাংলা ছন্দ চর্চার ইতিহাস, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, মোহিতলাল, প্রবোধচন্দ্র, অমূল্যধন, তারা, এখান থেকে না আগে খুব একটা প্রশ্ন আসতো না, কিন্তু এখন এখান থেকে বেশ পরিমাণে প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্ন আসার আমি আবার একই জায়গায় বলবো যে রবীন্দ্রনাথ কি নাম দিয়েছেন, সত্যেন্দ্রনাথ কি নাম দিয়েছেন, এগুলো তো আপনি জানেন। সত্যেন্দ্রনাথের যে বই অর্থাৎ ছন্দ সরস্বতী, এই বইটা কত সালে বেরিয়েছিল, কোন পত্রিকাতে বা প্রকাশিত হয়েছিল বা কিছু, এই সম্পর্কিত ধারণাগুলো জানতে হবে। প্রত্যেকের যে বই, প্রবোধচন্দ্র সেন বিশেষ করে আমি মানে আপনাদের বলবো যে যদি পারেন নূতন ছন্দ পরিক্রমা বইটা কিন্তু অবশ্যই একবার দেখে যাবেন, কারণ নূতন ছন্দ পরিক্রমা থেকে কিন্তু অনেক সময় ডাইরেক্ট প্রশ্ন কিন্তু ইউজিসি নেটে দিয়ে দেয়, বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ওই বইটা খুব গুরুত্বপূর্ণ। প্রবোধচন্দ্র সেন যে বইগুলো লিখেছেন ছন্দ সম্পর্কে, সেই বইগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ধারণা বলতে কোন বইটা আগে লিখেছেন, কোন বইটা পরে লিখেছেন, সিরিয়ালি আপনাদের জানতে হবে। কি কি বই লিখেছেন সাল অনুযায়ী পরপর পরপর পড়বেন। মহিতলাল মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথের ছন্দ বলে যে গ্রন্থটি রয়েছে সেটা পারলে যদি একবার পড়ে নিতে পারেন খুব ভালো হবে। অমূল্যধন, তারাপদ ভট্টাচার্য, এদের যে বইগুলো যদি আপনার হাতের কাছে থাকে, পড়া থাকে, তাহলে খুব ভালো। আর যদি নাও থাকে তাহলে মূলত আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ, আর সত্যেন্দ্রনাথের ছন্দ সরস্বতী, এবং প্রবোধচন্দ্র হচ্ছে নূতন ছন্দ পরিক্রমা, এই তিনটে বই সম্পর্কে একটু পড়া থাকলে খুব ভালো।
আর মূলত প্রবোধ চন্দ্রের যে নূতন ছন্দ পরিক্রমা সেই বইটা থেকে কিন্তু প্রশ্ন ডাইরেক্ট চলে আসে, বইটা যদি পড়া থাকে খুব ভালো হয়। নেক্সট চলে আসি হচ্ছে, এই তো বিষয়টা বললাম, তাহলে আমরা এর বাদেও যারা আরো তো অনেক ছান্দসিক রয়েছেন তাদের যে বইয়ের নাম, ঠিক আছে, মানে শঙ্খ ঘোষের ছন্দের বইয়ের নাম কি, ঠিক আছে, এই ধরনের যে প্রশ্নগুলো আছে না, রামবহল তেওয়ারি তার ছন্দের সম্পর্কে তিনি যে বই লিখেছেন বা গবেষণা করেছেন বা যাই করেছেন সেই বইটার নামটা কি, এই উত্তম দাসের বইয়ের নাম কি, তাহলে এই নামগুলো আমাদেরকে জানতে হবে এবং তারা ছন্দের কি কি নাম দিয়েছেন সেগুলো জানতে হবে। নেক্সট আমাদের জানতে হবে রবীন্দ্রনাথ ছন্দ সম্পর্কে কি কি অবদান রেখে গেছেন, তিনি কি কি করেছেন ছন্দ নিয়ে, তিনি মানে গবেষণা বলতে পারি আমরা এক অর্থে, পিএইচডি ইত্যাদির ক্ষেত্রে যে গবেষণা করি তার থেকে অনেক বেশি গবেষণা রবীন্দ্রনাথ ঠাকুর বা প্রবোধচন্দ্র সেনেরা ছন্দ সম্পর্কে করে ফেলেছেন। তাহলে তার সম্পর্কে একটু ধারণা আমাদের থাকতে হবে যে তিনি ছন্দ নিয়ে কি ভেবেছেন, কলাবৃত্ত ছন্দ কে প্রথমে এনেছেন, কলাবৃত্ত নামকরণটা কে করেছেন, কেন কলাবৃত্ত বলেছেন, আর কি কি স্টেপ করেছেন, এরকম এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ। সত্যেন্দ্রনাথের বিশেষ করে যে ছন্দের যে নাম দিয়েছেন, চিত্রা, ঝর্ণা, ঝামর, আদ্যা, গঙ্গা, যমুনা, হ্যাঁ, গঙ্গিনী, তরণ, এই নামগুলো জানতে হবে। এবং চিত্রা নামটা কোন ছন্দের, কলাবৃত্ত, দলবৃত্ত নাকি মিশ্রবৃত্ত, এই জায়গাটা জানতে হবে। সত্যেন্দ্রনাথের কাব্য সঞ্চয়নের মোটামুটি ছন্দের যে 5টা পর্ব উনি ভাগ করেছেন, সেখানে চিত্রা, আদ্যা, এরকম ঋদ্যা, এরকম যে নামগুলো রয়েছে পরপর পরপর, সেই মানে যে কি বলবো সূচিপত্রে যে নামগুলো রয়েছে একেবারে পারলে ওগুলো পারলে মুখস্থ করে নেবেন। আদ্যার সঙ্গে দিতে পারে যে গঙ্গিনী তরণ না অন্য কিছু, এরকম ভাবেও দিতে পারে। যাই হোক, তাহলে এই হচ্ছে ছন্দ চর্চার ইতিহাস থেকে কিন্তু এখন বেশ পরিমাণে প্রশ্ন আসে। কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে আমি বলে দিলাম, ঠিক আছে। ছন্দ সম্পর্কে যদি এরপরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। নেক্সট চলে আসি হচ্ছে অলংকার। অলংকার সম্পর্কে বলি, শব্দালংকার, অর্থালংকার। শব্দালংকার ভীষণ সোজা একটা অলংকার, শব্দালংকার থেকে যতটা না প্রশ্ন আসে অর্থালংকার থেকে অনেক বেশি প্রশ্ন আসে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি শব্দালংকার পড়বেন না, কারণ শব্দালংকার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে অর্থালংকার সম্পর্কেও কিন্তু আপনার ধারণা ক্লিয়ার হবে না। এটা একটার পরিপূরক প্রত্যেকটা ছন্দ। সুতরাং এখানে শব্দালংকারের ক্ষেত্রে অনুপ্রাস অলংকার কি, কাকে বলে, এবং বিশেষ করে আপনারা একটা কাজ করবেন, এইটার জন্য আমি বলবো শ্যামাপদ চক্রবর্তীর যে বইটা রয়েছে না ছন্দের ক্ষেত্রে, শ্যামাপদ চক্রবর্তী, ওই বইটা আপনারা পড়বেন অলংকারের ক্ষেত্রে। অন্যান্য বই পড়ুন কি না পড়ুন, শ্যামাপদ চক্রবর্তীর যে বইটা, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এরকম প্রচুর প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিতে পারি। ওখানে যেই স্ক্যানিং রয়েছে, যেই ছন্দ বলছি অলংকার করা রয়েছে, সেই অলংকারই কিন্তু পরীক্ষায় দিয়ে দিয়েছে। তাই শ্যামাপদ চক্রবর্তীর বইটা, আমি বারবার করে নামটা বলছি, আপনারা লিখে নিন, শ্যামাপদ চক্রবর্তীর বইটা কিন্তু পড়বেন। আর এখান থেকে প্রবোধচন্দ্রের আমি বললাম নূতন ছন্দ পরিক্রমা অবশ্যই পড়বেন। উত্তম দাসের একটি বই রয়েছে, উত্তম দাসের বইটা পড়তে পারেন ছন্দের ক্ষেত্রে, একটু বইটাও আমি এর সাথে সাথে বলছি, কারণ উত্তম দাসের বইটা যেটা বাংলা ছন্দের মূল সূত্র, এই যে বইটা, এই বইটা না খুব ভালো, মানে ভালো বলতে স্ক্যানিং করা, মানে ছোট্ট ছোট্ট করে ছন্দ দেওয়া রয়েছে, 4টে লাইন করে দেওয়া রয়েছে, আপনাকে প্র্যাকটিস করতে পারবেন, আপনি ওই বইটাতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবেন এবং ছন্দ সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে গেলে ওই বইটা পড়বেন। তারপরে প্রবোধচন্দ্রের নূতন ছন্দ পরিক্রমা পড়বেন, হয়তো একটু টাফও লাগতে পারে নূতন ছন্দ পরিক্রমা, কিন্তু যদি এই উত্তম দাসের বইটা পড়া থাকে তাহলে কিন্তু, বা বাংলা ছন্দ জীবেন্দ্র সিংহ রায়ের বইটাও কিন্তু খুব ভালো। আমি এখানে ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো রয়েছে সেখানে জয়েন করে যান, এবং তার পাশাপাশি আমি অলরেডি কি বলে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 9, ইউনিট 10 কি বই পড়তে হবে সেই নিয়ে আলোচনা করেছি। আমি কমেন্টে বা ডেসক্রিপশানে আমি সেই ভিডিওটাও পোস্ট করে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিন বইয়ের নামগুলো, এবং তার পাশাপাশি আমিও বলার চেষ্টা করছি। আচ্ছা, অমল পালের বইটাও কিন্তু ভালো ছন্দের ক্ষেত্রে, ঠিক আছে, ছন্দের ক্ষেত্রে বললাম।
আর অলংকারের ক্ষেত্রে আমি বললাম শ্যামাপদ চক্রবর্তীর বইটা কিন্তু পড়বেন। আচ্ছা, এরপরে চলে আসছি শব্দালঙ্কার। শব্দালঙ্কারের ক্ষেত্রে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, বিশেষ করে যেই জায়গাটা গুরুত্বপূর্ণ আমি দেখেছি প্রশ্ন আসে সেটা হচ্ছে এই পুনরুক্ত পদাভাস থেকে বেশ প্রশ্ন আসে, ঠিক আছে, যতটা না অন্য কিছু থেকে আসে। বক্রোক্তি, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুক্ত পদাভাস থেকে, পুনরুক্তি পদাভাস থেকে প্রশ্ন আসে। এরপরে হচ্ছে অর্থালঙ্কার। অর্থালঙ্কারে আলাদা করে কিছু বলবার নেই। বিশেষ করে আমি দেখেছি যেগুলো বিরোধ অলংকার, বিরোধাভাস, বিভাবনা, বিষম, এই চারটে জায়গা একসাথে দিয়ে দেয়, যেটা অনেকের গুলিয়ে যায়। কারণ যদি অলংকার সম্পর্কে ধারণা না থাকে তাহলে স্বাভাবিক বিষম অলংকার, বিভাবনা একই বলে মনে হবে, কিন্তু তা কিন্তু নয়। সুতরাং শ্যামাপদ চক্রবর্তীর বইটাতে দেখবেন খুব সুন্দরভাবে সংজ্ঞাট দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে বেশ কিছু উদাহরণ রয়েছে, উদাহরণে এলাবোরেট করে বোঝানো রয়েছে কেন এটা ওই মানে ওই অলংকার হচ্ছে। তাহলে অর্থালঙ্কার এবং অর্থালঙ্কার থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থালঙ্কার। এখান থেকে আলাদা করে আমার কিচ্ছু বলবার নেই, কারণ কেন বলুন তো, দেখবেন আপনাদের কিরকম প্রশ্ন আসে, এখানে হচ্ছে চারটে অলংকারের নাম দেওয়া থাকে, ঠিক আছে, এবং এখানে চারটে অলংকার লাইন তুলে দেওয়া থাকে এবং আপনাকে ম্যাচ করতে হবে কোনটার সাথে কোনটা হবে। তাহলে এই যে চারটে দিয়ে দিয়েছে দেখুন, একটা 2 নম্বরের অ্যান্সার করার জন্য আপনাকে এই চারটের উত্তর জানতে হবে বা জানতে হচ্ছে। তাহলে সেখানে কিন্তু বলা যায় না কোনটা আসবে কোনটা আসবে না। তাই অর্থালঙ্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শব্দালঙ্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলঙ্কারের ক্ষেত্রে আমার আলাদা করে কিছু বলবার নেই, তবুও অলঙ্কারের দিক থেকে আমি যেটা খেয়াল করেছি, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্তি পদাভাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অনুপ্রাস অলঙ্কার যেহেতু সোজা খুবই, যমক অলঙ্কারও দেখে আমরা সহজেই রেকগনাইজ করতে পারি, তার ফলে হয়তো কম দেয়, সেটা অবশ্য বলা যায় না, এর পরের বার হয়তো হলো দিও দিল। তাহলে এইভাবে অলংকার কি করবেন আপনারা, বই খুব ভালো করে পড়বেন, সংজ্ঞাটা মনে রাখবেন অবশ্যই। আপনাকে সংজ্ঞা লিখতে দেওয়া হবে না, কিন্তু সংজ্ঞা না জানলে কিন্তু আপনারা করতে পারবেন না। আর অলংকারও কিন্তু সেই স্ক্যানিং, মানে আপনাকে উপমেয় কোনটা, উপমান কোনটা খুব ভালো করে বুঝতে হবে। উপমেয় যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয়, উপমান কোনটা যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান। আমি অলরেডি প্রিভিয়াস ইয়ার আলোচনা করেছি, প্লে লিস্টে দেখবেন নেট সেটের বাংলার ক্ষেত্রে, যেখানে প্রচুর প্লে লিস্ট কিন্তু আমি বানিয়েছি, প্লে লিস্টগুলো একবার খেয়াল করবেন, সেখানে আপনি দেখতে পাবেন যে এক্সাম এপিসোড, নেট সেট বেঙ্গলি এক্সাম এপিসোড বলে একটা প্লে লিস্ট রয়েছে। সেখানে অলরেডি আমি অলংকারের যত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে পরীক্ষাও নিয়েছিলাম এবং তার পাশাপাশি পরবর্তী ক্লাসে কোনটার কি উত্তর হবে, কেন উত্তর হচ্ছে, আমি কিন্তু ডিটেলে বুঝিয়েও দিয়েছিলাম। তাহলে ওই ভিডিওটা যদি আপনারা একবার দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গা থেকে নেটে কোশ্চেন আসছে, তার পাশাপাশি অলংকার সম্পর্কে কিন্তু আইডিয়াও হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ওটা দেখে নিতে পারেন। তাহলে এই হচ্ছে বিষয়, আশা করি এটা বোঝাতে পারলাম। ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, ভালো লাগলে লাইক করবেন, যে কোনো বিষয়ে জানার হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার উত্তর দেব, যদি অ্যান্সার লিখে হয় দেব, আর যদি মনে হয় ক্লাস করাতে হবে অবশ্যই আমি আপনাদের একটা ডেডিকেটেড ক্লাস করিয়ে দেব। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আচ্ছা, এরপরে যেটা বলার সেটা হচ্ছে এইভাবে কিন্তু আমরা ছন্দ এবং অলংকার পড়ব। এখান থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, প্রায় 8 থেকে 10টা প্রশ্ন এখান থেকে আসে। হ্যাঁ, 8 থেকে 10টা প্রশ্ন এই পার্টটা থেকে আসে। সুতরাং এই পার্টটা কিন্তু আমরা কিছুতেই বাদ দিতে পারবো না। বললাম পরবর্তীকালে যদি সিলেবাস আপডেটও হয়, পুরোপুরি তো চেঞ্জ হবে না, যদি আপডেটও হয় সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো ছন্দ অলংকারের পার্ট থেকে কিন্তু পরিবর্তন হওয়ার সেরকম কিছুই নেই। বিশেষ করে ইউনিট 1, 2 এবং 9 এবং 10 আমি নেটের ক্ষেত্রে বলছি, এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই ছন্দ রয়েছে এবং ছন্দের জায়গাগুলোকে এভাবে পড়তে হবে সমস্ত পরীক্ষার জন্য। সেই জন্যই এই ছন্দের ক্লাসটা আমি করালাম। আশা করি ছন্দ অলংকারের ক্লাসটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। এবার বইয়ের নামগুলো একটু বলি, আপনারা পারলে লিখে নিন।
আদারওয়াইজ আমি তো একটা ভিডিও দেবই, মানে রয়েছে, যেটা আমি শেয়ার করে দিচ্ছি, যেখানে সমস্ত বইয়ের নাম রয়েছে। যেমন অমল পালের বাংলা ছন্দ একটা বই রয়েছে লালমাটি প্রকাশনে, প্রবোধ চন্দ্র সেন নূতন ছন্দ পরিক্রমা আনন্দ প্রকাশন, উত্তম দাসের বাংলা ছন্দের মূল সূত্র রবীন্দ্রনাথ ঠাকুরের বই যেটা হচ্ছে ছন্দ, ঠিক আছে, সেটা বিশ্বভারতী প্রকাশনী, বাংলা ছন্দ জীবেন্দ্র সিংহ রায়, বাংলা ছন্দ সাহিত্যের ইতিহাস রামবহাল তেওয়ারি, ছন্দ অভিজ্ঞান প্রদ্যুৎ বিশ্বাস, ছন্দতত্ত্ব ছন্দরূপ পবিত্র সরকার। এর মধ্যে যে কোনো বই দেখতে পারেন, তবে আমি বলবো উত্তম দাসের বইটা অবশ্যই দেখতে পারেন এবং নূতন ছন্দ পরিক্রমা দেখবেন। অলংকারের নানান অলংকারের বই রয়েছে, যেমন শ্যামাপদ চক্রবর্তীর অলংকার চন্দ্রিকা, যেটা একদম কিনে নেবেন আপনারা। নিশীথ মুখোপাধ্যায়ের একটি বই রয়েছে অলংকার জিজ্ঞাসা প্রজ্ঞা বিকাশ। অলংকার বলে একটি বইয়ের নাম রয়েছে স্বপন কুমার হালদারের। তারপরে অলংকার আভা বলে রয়েছে দীপ্তি ত্রিপাঠী, ঠিক আছে, দীপ্তি ত্রিপাঠীর বইটা রয়েছে প্রসঙ্গ অলংকার ধ্রুব কুমার মুখোপাধ্যায়, অলংকার অভিজ্ঞান প্রদ্যুৎ বিশ্বাস। দেখুন কতগুলো বইয়ের নাম বলে দিলাম। যে কোনো বই অলংকার থেকে অলংকারের জন্য দেখতে পারেন, ছন্দের জন্য দেখতে পারেন, তবে আমার মতে যে বইগুলোর নাম বললাম ওইগুলো অবশ্যই দেখবেন। অন্য কোনো বই দেখুন কি না দেখুন, চেষ্টা করবেন ওই বইগুলো হাতের কাছে রাখতে, এবং পিডিএফ না রেখে হার্ড কপি একটু কষ্ট করে বইটা যদি কিনে নিতে পারেন তাহলে দাগিয়ে দাগিয়ে ধরে ধরে পড়তে পারবেন। এমনকি প্রবোধচন্দ্রের যে বই মানে তিনি যে বই লিখেছেন, যতগুলো তিনি ছন্দ সম্পর্কে বই লিখেছেন, কত সালে লিখেছেন সেখান থেকেও প্রশ্ন আসে, যে এখানে হচ্ছে বইয়ের নাম, এখানে হচ্ছে সালটা। একমাত্র প্রবোধচন্দ্র থেকে কিন্তু এরকম প্রশ্ন বারবার করে আসতে দেখা গেছে, রবীন্দ্রনাথ থেকেও এসেছে, সত্যেন্দ্রনাথ থেকেও এসেছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই ছাড়বেন না। যখন জেনেই যাচ্ছেন আপনারা যে এই জায়গা থেকে প্রশ্ন আসে, এখন থেকে অ্যাওয়্যার হয়ে যান, যাতে পরবর্তী নেটটা আপনার হাতে থাকে। আশা করি আমি বোঝাতে পারলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি বলছি, তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে। এবং লাইক দেবেন যদি ক্লাসটা ভালো লাগে, এবং অবশ্যই কমেন্টে আমাকে এটা জানান যে আপনারা ক্লাসটা বুঝতে পারলেন কিনা, আর কি কি ধরনের ক্লাস প্রয়োজন অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।